অথবা শক্তিশালী বোমার বিস্ফোরণ। আরও একটি বিষয় হতে পারে, মঞ্চের কাছাকাছি অবিস্ফোরিত যে দুটি গ্রেনেড পড়েছিল, অকেজো সেই গ্রেনেড দুটি হয়তো ইচ্ছাকৃতভাবেই ফেলে রাখা হয়েছিল, যাতে ঠিক ট্রাকের পাশের দুটি গ্রেনেড অবিস্ফোরিত থাকার কারণে সবাইকে এটা বোঝানো যায় যে শেখ হাসিনাকে হত্যা করতে চালানো হয়েছিল এই হামলা। কিন্তু এই গ্রেনেড দুটি বিস্ফোরণ না হবার কারণে বেঁচে গিয়েছেন শেখ হাসিনা। অথচ এত গুরুত্বপূর্ণ অপারেশনে 13টি গ্রেনেডের মধ্যে 2টি গ্রেনেড অকেজো থাকার কথা নয়। 2004 সালের 21শে আগস্টের সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর বেশিরভাগ ধারণ করেছিল বেসরকারি টেলিভিশন এনটিভির ক্যামেরা পার্সন। এনটিভি থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার বক্তব্যের পরপর যে দুটি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় সবকিছু। তবে লক্ষণীয় বিষয় হলো, প্রথম দুটি বিস্ফোরণের পর সবাইকে ছুটোছুটি করতে দেখা গেছে, কিন্তু কাউকে আহত হতে দেখা যায়নি। পরের বিস্ফোরণগুলোতে কোনো ধোঁয়া না থাকলেও হতাহতের ঘটনা ঘটেছে। 2004 সালের গ্রেনেড হামলা মামলার সাক্ষী হিসেবে আদালতে মূল বক্তব্য উপস্থাপন করেছেন আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর। 161 ধারায় তার দেয়া বক্তব্যে তিনি বলেছেন, নেত্রীর বক্তব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে, জনগণ দিক বিদিক ছোটাছুটি করছে। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যটি আবারও রিপিট করছে, আমি দেখতে পাই ট্রাকের মঞ্চের পেছনে দক্ষিণ দিক থেকে ধোঁয়া উঠছে। গ্রেনেড এবং বোমার মধ্যে মৌলিক একটি পার্থক্য রয়েছে, তা হলো বোমা থেকে প্রচুর ধোঁয়া বের হবে, কিন্তু গ্রেনেড বিস্ফোরণ ঘটলে ধুলা উড়বে, কিন্তু যতটুকু ধোঁয়া বের হবে সেটা অতি সামান্য। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য অনুযায়ী ট্রাকের পাশে যে বিস্ফোরণগুলো ঘটেছিল সেগুলো থেকে অনেক ধোঁয়া বের হয়েছিল। তার মানে ট্রাকের পাশের বিস্ফোরণগুলো ছিল বোমার, গ্রেনেড নয়। এছাড়া শেখ হাসিনা সভাস্থল থেকে ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির ঠিক পাশে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণটিতেও কালো ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়, যদিও সেই বিস্ফোরণেও কেউ হতাহত হয়নি। অতএব এখানে সন্দেহাতীতভাবে বলা যায় এই হামলায় মোট 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্যে আরও একটি বিষয় লক্ষণীয়, তিনি ধোঁয়া দেখেছেন, সেই বিস্ফোরণের পর কেউ হতাহত হয়নি, বরং মানুষকে দিক বিদিক ছোটাছুটি করতে দেখেছেন। মঞ্চের এত কাছাকাছি গ্রেনেড বা শক্তিশালী বোমার বিস্ফোরণ হলে সেখানে তিনি মানুষকে আহত কিংবা রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখতেন, যেমনটা ট্রাক থেকে কিছুটা দূরে যে বিস্ফোরণগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ঘটেছিল। ট্রাক থেকে দূরে কর্মীদের উপর যেসব গ্রেনেডগুলোর বিস্ফোরণ হয়েছিল, সেখানে বিস্ফোরকগুলো এতটাই শক্তিশালী ছিল যে অনেকের দেহের বিভিন্ন অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য যদি বিশ্লেষণ করা যায়, তাহলে এটা পরিষ্কার যে ওই দিনের সমাবেশে 2 ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল। এক এক বিস্ফোরণে যখন মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, তার মাঝেই শেখ হাসিনা ট্রাক থেকে নেমে বেশ কিছুটা দূরে হেঁটে গিয়ে তার নিজের গাড়িতে উঠেছিলেন। মজার বিষয় হলো, শেখ হাসিনা যখন গাড়িতে উঠছিলেন ওই সময়টুকু হামলাকারীরা আর একটি গ্রেনেডও ছুড়ে মারেনি। তবে আওয়ামী লীগের দাবি, ওই সময়টুকু গ্রেনেড না ছুড়লেও বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল, কিন্তু আবারও ব্যর্থ প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীরা। আওয়ামী লীগের দাবি, শেখ হাসিনাকে মারার জন্য হামলাকারীরা ডজন খানেক গুলি করলেও শেখ হাসিনার গায়ে একটিও লাগেনি। তাদের এই নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে শেখ হাসিনার গাড়ির সামনে পেছনে বেশ কয়েকটি গুলির দাগ বসানো হয়েছিল, যা ছিল আওয়ামী লীগের মহানাটকের অংশ। বিদেশিদেরকে মার্সিডিজ নিয়ে গল্প সাজানোর দায়িত্বটা ছিল সাবের হোসেন চৌধুরীর উপর, কিন্তু সমস্যা হলো এই নাটকটা ছিল অত্যন্ত নিম্নমানের পরিচালক দিয়ে তৈরি। শেখ হাসিনার মার্সিডিজ গাড়িতে যে গুলির চিহ্ন দেখানো হয়েছে সেটা যে মিথ্যে, সেটা প্রমাণ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডিজ গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে। মার্সিডিজ গাড়ির ফিচার অনুযায়ী মার্সিডিজের বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে 9 মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে, আর যদি গুলির সাইজ 9 মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে বেঁকে থাকবে। এছাড়া মার্সিডিজ গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার গাড়িতে যে কোনো গুলি লাগেনি সেটার আরও প্রমাণ রয়েছে।
21শে আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিজ গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি। আওয়ামী লীগের এসব গোজামিল দেখে মার্সিডিজ কোম্পানি এবং FBI সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি। আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয়, যা অত্যন্ত সন্দেহজনক। খালেদা জিয়া সেখানে বলে দিল কি যে ওনাকে আবার কে মারতে যাবে, কিন্তু নিজেই গ্রেনেড নিয়ে গেছে, মানে আমি গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে গেছি। 21শে আগস্টের রহস্যময় কথিত গ্রেনেড হামলাকে নিয়ে এভাবেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গুজব ছড়াতে থাকে। সরকারকে তদন্তে সহযোগিতার পরিবর্তে শেখ হাসিনা এবং তার ষড়যন্ত্রের অংশীদার কয়েকজন সাংবাদিক শুরু করে অবিশ্বাস্য মিথ্যাচার। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। এটা জাতির দুর্ঘটনা। যারা ওগুলো বিষয়বস্তুকে নিয়ে আসছে বর্তমান সংকটকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, আমরা আশা করব সেন্টিমেন্টের বশবর্তী হয়ে কথা না বললে প্রকৃত যারা অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে তারা যেন সহযোগিতা করে, ঘটনার প্রকৃত আসামি ধরা পড়ুক এবং তারা আমাদেরকে সহযোগিতা করে। ওনার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে যদি প্রয়োজন হয় সাহায্য নিতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তৎকালীন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের আহত কর্মীদেরকে চিকিৎসা দিতেও বাধা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের ICUতে আইভি রহমান ও তারেক সিদ্দিকীকে দেখতে যান। বাস্তবতা হলো প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেনেড হামলার পর নিজে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিল এবং খালেদা জিয়া হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবার। সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল নিহতদের লাশ নাকি পরিবারকে নিতে দেয়া হচ্ছিল না। তারা আবার ইসলামের কথা বলে অথচ আজকে লাশগুলি তারা দিচ্ছে না জানাজা পড়তে। বাস্তবতা হলো মরদেহের ময়নাতদন্ত শেষে সরকারি ব্যবস্থাপনাতে লাশ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল ঘটনার পর তড়িঘড়ি করে গ্রেনেডগুলো ধ্বংস করে দেয়া হয়। এক্ষেত্রে নাকি আদালতের কোনো অনুমতিও নেওয়া হয়নি। মজার বিষয় হলো নির্বোধ এসব সাংবাদিকদের এতটুকু জ্ঞান নেই যে এ ধরনের বিপজ্জনক বিস্ফোরক ধ্বংসে কখনোই আদালতের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না। যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রথম কাজ হলো তার নমুনা সংগ্রহ করে দ্রুত সেটা ধ্বংস করে ফেলা। এই ঘটনার ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল। এতক্ষণের যুক্তিতর্কে বাংলাদেশের চিহ্নিত ওইসব সাংবাদিকেরা যদি সত্যি বলে থাকে তাহলে আমি মিথ্যে বলছি, আর আমি যদি সত্যি হই তাহলে বিষয়টা ঠিক এমন দাঁড়াবে যে আওয়ামী লীগ ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলার খবর আগে থেকেই জানতেন। শেখ হাসিনা আগে থেকেই জানতো কিনা সেটা জানতে আমরা শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র হানিফের ছেলে সাইদ খোকনের একটি বক্তব্য শুনে আসব। আমার প্রয়াত পিতা তার নির্দেশে আমি একটি বার্তা নেত্রীকে পৌঁছে দিয়েছিলাম। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সাইদ খোকনের বাবা হামলার খবরটা ঠিকই জেনেছিলেন, কিন্তু সেই হামলাটা যে শেখ হাসিনাকে হত্যার জন্য নয় সেটা সাইদ খোকনের বাবা জানতেন না। তবে শেখ হাসিনা ঠিকই জানতেন কি ঘটতে যাচ্ছে 21শে আগস্ট, যে কারণে সাইদকে সেদিন শেখ হাসিনা বলেছিলেন এত ভয় করলে কি রাজনীতি চলে। সাহসী শেখ হাসিনা এত গুরুত্বপূর্ণ খবরটি সরকারকেও জানায়নি, এমনকি নিজের দলের নেতাকর্মীদেরকেও জানাতে বারণ করেছিলেন সাইদ খোকন এবং তার বাবা মেয়র হানিফকে। নেত্রীকে বললাম যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না। এত ভয় পেলে কি রাজনীতি হয়? হেসে বললেন আমাকে। মেয়র হানিফের ছেলে সাইদ খোকন শেখ হাসিনাকে সেদিন যত তথ্য জানিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো শেখ হাসিনার উপর হামলার জন্য যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টিমটি কোনো এক জায়গা থেকে এরই মধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন। সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। সুনির্দিষ্টভাবে হামলাকারী ঢাকায় পৌঁছে গিয়েছে বলার পরেও শেখ হাসিনা সেদিন গুরুত্ব দেয়নি, কারণ শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ সহযোদ্ধা হানিফের চাইতে বিশ্বস্ত কারো কথায় আগে থেকেই আশ্বস্ত হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত সেই হাত শেখ হাসিনার সাথে বেইমানি করেনি। গ্রেনেডের আঘাতে সেদিন 24 জন মানুষের জীবন গেলেও শেখ হাসিনার গায়ে একটি গ্রেনেডও আঘাত করেনি। আওয়ামী লীগের তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে সব মিলিয়ে অন্তত 20 বার মারার চেষ্টা করা হয়েছে। বারবার আশপাশের লোকজন মরে, কিন্তু ভাগ্যক্রমে শেখ হাসিনা বরাবরই বেঁচে যায়। রাজনীতি করতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে শেখ হাসিনার বারবার বেঁচে যাওয়ার শুরুটা হয় 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হামলার মধ্য দিয়ে। আর দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ এবং বিডিআর এর গুলিতে 7 জন নিহত হয়, কিন্তু শেখ হাসিনার গায়ে একটি গুলির টোকাও লাগেনি।
111 সরকারের সময় শেখ সেলিমকে জিজ্ঞাসাবাদ করলে শেখ সেলিম স্বীকার করেন নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এরশাদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনা। 1986 সালে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু